কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়েল তিনি বাংলাদেশ ট্যুরে এসেছিলেন এবং ট্যুরের সময়টা একদম ঝিমঝাম কাটিয়ে গেছেন। যাওয়ার পর একটা ঝড় যে তুলবেন এটা বোধহয় ডক্টর ইউনূস সরকার আগে থেকে কিছুটা টের পেয়েছিলেন। ফলে শার্লি বচওয়েল বাংলাদেশ ট্যুরের সময়টায় প্রথম 2 দিন এই সরকারের কোনো উচ্চবাচ্য নেই, তেমন কোনো আলাপ নেই, কোনো পত্রপত্রিকায় তেমন কোনো নিউজ নেই। 2 দিন ঝিমঝাম তিনি কাটিয়ে গেছেন। তারপর শেষ মুহূর্তে এসে তিনি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করছেন, নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করছেন এবং বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করছেন, তখন আর লুকিয়ে রাখার তেমন কোনো বিষয় ছিল না। আচ্ছা, কমনওয়েলথ নিয়ে প্রথমে আপনাদেরকে বলে নিই, কারণ আপনাদের একটু জেনে থাকা দরকার যে কমনওয়েলথ 56টি দেশ নিয়ে কমনওয়েলথভুক্ত দেশ বলা হয় 56টিকে, এবং এই 56টি দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দেশ রয়েছে এবং তার মধ্যে ধরেন যে বাংলাদেশ, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, পাপুয়া নিউ গিনি, টোগো, এই দেশগুলো ছাড়াও আরো বেশ গুরুত্বপূর্ণ দেশগুলো রয়েছে। কমনওয়েলথ মহাসচিবের বক্তব্যের প্রেক্ষিতে একটাই জিনিস শুধু বোঝা যায়, বাংলাদেশে একটা বড় অংশ এবং আওয়ামী লীগ বিহীন নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন না হলে বা একতরফা নির্বাচন হলে কমনওয়েলথভুক্ত 56টা দেশ এই নির্বাচন মেনে নেবে না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইচ্ছার উপরে একটা সোজা সাপটা চপেটাঘাত বলা যেতে পারে। কারণ হচ্ছে তার এবং তার অনুসারীদের প্রচন্ড খায়েশ এবং তারা তার চেয়েও বেশি বিষয় যেটা তারা যে অন্যায় অপরাধ করেছেন সেইটা ঢাকার জন্য, সেটা আরো একটু সময় দীর্ঘায়িত করার জন্য, যেন সেটার মুখোমুখি না হতে হয়, সেটার যেসব পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে সেগুলোর জন্য তারা একতরফা একটা নির্বাচন ছাড়া পথ খুঁজেন না। কিন্তু বিশ্ব সম্প্রদায় সেটা মেনে নিতে চান না। আমি আরো বিষয়ে যাবো, তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই, আমি এর আগে বেশ কয়েকটি আলোচনায় বলেছি, 2-3টি আলোচনায় আপনারা বলেছি যে ইন্টারন্যাশনাল চাপ আস্তে আস্তে নির্বাচন আসতে এবং ডিসেম্বরের 10 তফসিল ঘোষণার পর আপনারা আরো টের পাবেন। গত মাসে অক্টোবরে যখন আন্তর্জাতিক আরো বেশ কয়েকটি সংস্থা বাংলাদেশে ঘুরে, তার মধ্যে আইআরআই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল এবং আইআরআই থাকা অবস্থায় আপনাদেরকে বলেছিলাম যে আইআরআই ফিরে গিয়ে স্টেটমেন্ট যা দিবে তা সম্পূর্ণ এই সরকারের ফেভারে যাবে না। আইআরআই গিয়ে সেই স্টেটমেন্টে দিয়েছে যে স্টেটমেন্টে অংশগ্রহণমূলক নির্বাচন এবং আওয়ামী লীগের নির্বাচনের কথা বলা হয়েছে। কমনওয়েলথ বাংলাদেশে পা রাখার বিষয়ে গত পরশু আমি আপনাদেরকে বলেছি যে এইটা জানতেন কোনো বিষয় না, যে আসলেন দেখলেন ইউরোপীয় ইউনিয়নের মতন হাসি মুখে অনুদানের আশ্বাস দিয়ে চলে গেলেন, তা কিন্তু না। কমনওয়েলথের এই ট্যুরে, কমনওয়েলথ মহাসচিবের শার্লির এই ট্যুরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এই সরকার যাদেরকে অস্বীকার করে, একেবারে অপ্রাসঙ্গিক মনে করে সেই আওয়ামী লীগকে কমনওয়েলথ তারা যে বাংলাদেশে বসে স্বীকৃতি দেয় সেটা একটা নজির পাওয়া গেছে এবং তার মধ্যে আরো একটা ইন্ডিকেশন আছে যে আওয়ামী লীগের নেক্সট নেতৃত্ব কি। আওয়ামী লীগের পরে শেখ হাসিনার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে শেখ হাসিনার পরে তার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের নাম শোনা যায়। কমনওয়েলথ কথা বলেছে ডিরেক্টলি শেখ হাসিনাও না, তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ভার্চুয়ালি সেই বৈঠক হয়েছে সরাসরি শার্লির সঙ্গে। কমনওয়েলথ বাংলাদেশে আরো 4টি রাজনৈতিক দলের মধ্যে জাতীয় পার্টির 2টি অংশ, আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশ এবং মূল জাতীয় পার্টি বলে যেটি পরিচিত জিএম কাদেরের জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি বিএনপি এবং এনসিপির সঙ্গে মিটিং করেছে। এর বাইরে তারা প্রয়োজন মনে করেছে আওয়ামী লীগের সঙ্গে কথা বলার এবং আওয়ামী লীগ হিসাবে তারা সজীব ওয়াজেদ জয়, তিনি আওয়ামী লীগের বড় কোনো পদ পদবিতে না থাকলেও বাংলাদেশে ওই যে পরিবারতান্ত্রিক রাজনীতির যে পরম্পরা, সেই পরম্পরায় সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলাটা নিশ্চয়ই ইন্টারন্যাশনালি খুব সিগনিফিকেন্ট। শার্লি যখন বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে আসার পরে তিনি একাধারে বড় মিটিং করেছেন এবং সেই মিটিং গুলোর কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক হয়েছে। তারপর আপনার কমনওয়েলথ মহাসচিব শার্লি তিনি যেদিন ঢাকায় এসছেন সেদিনও পত্রপত্রিকায় নিউজ হয়েছিল, কিন্তু তিনি কখন কিভাবে এসছেন সেই ধরনের বিষয় ছিল না। 20 নভেম্বর তিনি 2025-এ ঢাকায় এসেছিলেন। তিনি আর যে জায়গায় আমরা একটু ধাক্কা খেয়েছি সেই জায়গাটা হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে
কমনওয়েলথ মহাসচিব শার্লি দেখা করার পর যে নিউজগুলো পত্রপত্রিকায় এসেছিল সেগুলো ছিল খুব ইন্টারেস্টিং। সেগুলোতে বলা হয়েছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আওয়ারকর বচুয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই সহযোগিতা কামনা করেন। আমার কাছে নিউজগুলো আমি পড়ি আর আমার অনেকটা আওয়ামী লীগ যখন জাতীয় বিএনপি এবং জামাতে ইসলামী ছাড়া নির্বাচন করছিল এবং তখনও কমনওয়েলথের প্রতিনিধি দল বাংলাদেশে ছিল, আমার যেটুকু মনে আছে তারপরেও ছিল 5 জানুয়ারি 2024 পর্যন্ত কমনওয়েলথের প্রতিনিধি দল বাংলাদেশে আসা যাওয়া করেছে, আগে এসছে পরে এসছে। তখন ওই চেয়ারটায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে চেয়ারটা, সেই চেয়ারটা যে কথাগুলো বলতো বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা চাই, এটা অংশগ্রহণ, এটাই অংশগ্রহণমূলক, এখানে ভালো হবে, ঠিক একই টাইপের আওয়াজ যেন আমার কানে বাজে। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। এই সময় ডক্টর ইউনূসকে আশ্বস্ত করে শার্লি বচুয়ে তিনি বলেন, কমনওয়েলথ বাংলাদেশকে নির্বাচন পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা প্রদান করে। কমনওয়েলথ মহাসচিব বলেন, মানে এগুলো কিন্তু প্রেস উইং থেকে জানানো হচ্ছে ডক্টর ইউনূসের, খেয়াল করে রাখবেন এই জিনিসটা, যে কমনওয়েলথের 56টি দেশ যার মধ্যে G7 ও G20 সদস্য রয়েছেন, এর মাধ্যমে একে অপরকে সহায়তা করার অনেক সুযোগ রয়েছে। কমনওয়েলথ মহাসচিব জানান, তিনি দেশের প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার সহ বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে বৈঠক করেছেন। এই হলো আমরা জেনেছি। কিন্তু মহাসচিব যখন নিজে ফিরে গেলেন, ফিরে গিয়ে তিনি তার ফেসবুকে 4টি পোস্ট দিয়েছেন, সেখানে 3টি পোস্ট দিয়েছেন এবং সেখানে বিভিন্ন ছবি জুড়ে দিয়েছেন এবং তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করাটা স্মরণ করেছেন, বলেছেন তার আতিথেয়তা গ্রহণে মুগ্ধ হয়েছেন, ভালো লেগেছে। কিন্তু পরবর্তী লাইনগুলোতে তিনি বারবার বলেছেন যে বাংলাদেশ একটি অংশগ্রহণমূলক এবং পার্টিসিপেটরি গ্রহণযোগ্যতামূলক নির্বাচন চায় কমনওয়েলথ, এবং সেই গ্রহণযোগ্যমূলক নির্বাচন চায় বলে তারা যেখানে আওয়ামী লীগের সঙ্গে মিটিং করে গেছেন, এটা নিশ্চয়ই সরকারের কানে অজানা না। এবার এইটা সরকারের কানে গেলে পরে বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে কেউ মিটিং করলে, আলোচনা করলে তার জন্য 14 শিক একেবারে অনিবার্য। কমনওয়েলথের জন্য এইটা অনিবার্য না, এটা ডক্টর ইউনূসের কপালের ভাঁজ বাড়ানোর জন্য যথেষ্ট, এটা বলতে আর দ্বিধা থাকে না। এবার আসেন বিএনপির সঙ্গে সেই বৈঠক হয়েছে, বিএনপির ইন্টারনাল খবরাখবর নিয়ে কমনওয়েলথ মহাসচিবও কিছু বলেননি, বিএনপিও কিছু বলেনি। বিএনপি সেই একেবারে গ্রামাটিক্যাল যেসব বলার সেগুলো বলেছে। আমরা ধারণা করতে পারি যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে পরে বিএনপি কি করবে, এই মতামত নিশ্চয়ই কমনওয়েলথ মহাসচিব জানতে চেয়েছেন যে কি করতে পারে। আচ্ছা, বা আওয়ামী লীগ আসলে এবারে নির্বাচনে আসতে গেলে সেই প্রেক্ষাপট কেমন হবে, নির্বাচন কি পিছিয়ে দিতে পারে কিনা, সেই বিষয়টি হচ্ছে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়। আমরা জাতীয় পার্টির সূত্রে যেটা জানতে পারি, জাতীয় পার্টি স্টেটলি কমনওয়েলথ মহাসচিবকে বলেছে বাংলাদেশের নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড একদম নেই, যে কথাটা আওয়ামী লীগও বলেছে, এবং কমনওয়েলথও সেই ইঙ্গিতই দিয়েছে গিয়ে যে তারাও মনে করছে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এবং যে নির্বাচনের করার মতন অনুকূলে না, এটা কমনওয়েলথের পক্ষ থেকে বেশ ভালোই ধারণা নিয়ে যাওয়া হয়েছে। এবং জাতীয় পার্টি স্টেট বলেছে এই সরকারের সময়, জাতীয় পার্টির দুই অংশই, যে এই সরকার নিরপেক্ষ নয়, লেভেল প্লেইং ফিল্ড নাই, এই সরকারের অধীনে তারা নির্বাচনে যেতে চায় না। এবং জাতীয় পার্টির জিএম কাদের অংশ এটা আরো স্টেটলি ক্লিয়ার ফরওয়ার্ড কথাটা পরিষ্কার করেছে। ফলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে কমনওয়েলথ মহাসচিবের এই ট্যুর এবং এর আগে আইআরআইয়ের সফর এবং সামনে আরো কিছু নিশ্চয় অপেক্ষা করছে, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে মানবাধিকার সংস্থাগুলো তারাও বলছে যে একটা পার্টিসিপেটরি নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনোভাবেই স্থিতিশীলতা আসবে না। দেশের ভেতরেও যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদ আছেন, তারাও বলছেন যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া বাংলাদেশে স্থিতিশীলতা আনা কোনোভাবেই কাম্য নয়। দেখে আসছি শার্লি বাচুই কি বলেছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর শার্লি 2 লাইনের একটি পোস্ট দেন, যাতে ছিল 4টি ছবি। সেই পোস্টের প্রথম লাইনে কমনওয়েলথ মহাসচিব আন্তরিক আতিথেয়তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তার এই পোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্বিতীয় লাইনটি। তিনি সেখানে বলেছেন, অধ্যাপক ইউনূসের সাথে বৈঠকে বাংলাদেশের জাতীয় পথ চলা নিয়ে আলোচনা করেছেন। সকলের জন্য একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক, জাস্ট বা ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরিতে কমনওয়েলথের সাপোর্ট নিয়ে আলোচনা করেছেন।
দর্শক, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেয়া বিজ্ঞপ্তিতে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, উৎসবমুখর নির্বাচনের কথা বলা হয়েছে। অন্যদিকে কমনওয়েলথ মহাসচিব নিজের পোস্টে ইনক্লুসিভ, ন্যায়সঙ্গত এবং বাংলাদেশের মানুষের সমৃদ্ধ ভবিষ্যতের কথা বলেছেন। গত কয়েক মাস ধরে ইনক্লুসিভ নির্বাচনের তর্ক বেশ জমে উঠেছে। আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দণ্ডের পর ন্যায় বিচারের ইস্যুটি সামনে এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। সূত্রগুলো বলছে, এমন প্রেক্ষাপটে শার্লি বাচুয়ের ইনক্লুসিভ ও ন্যায়সঙ্গত বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করে পোস্ট দেয়া যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। দর্শক, শার্লি বাচুয়ে আরো একটি পোস্টে ইনক্লুসিভ শব্দটির উপর জোর দিয়েছিলেন। 23 নভেম্বর তিনি প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকের ছবি পোস্ট করেন। সে পোস্টে তিনি আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনকে ধন্যবাদ দেন। এরপরে লেখেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ার গুরুত্ব এবং সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণের সুবিধার্থে কমনওয়েলথ কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। দর্শক, খেয়াল করে দেখুন, শার্লি ইনক্লুসিভ শব্দটি ব্যবহার করেছেন দুটি পোস্টে, একটি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে, আরেকটি প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পোস্টে। প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পোস্টে তিনি সুনির্দিষ্টভাবে লিখেছেন, আগামী নির্বাচনে সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ নিয়ে তারা আলোচনা করেছেন। ইসির সাথে বৈঠকের খবরটি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেসব খবরে বলা হয়েছে, আলোচনায় শার্লি বাচুই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিইসিকে মানুষের আস্থা অর্জনের পরামর্শ দেন। বৈঠক শেষে ইসি সচিবের কথায় বোঝা যায়, নির্বাচনে কমনওয়েলথের সহায়তার বিষয়টিতে অস্পষ্টতা এখনো কাটেনি। আলোচনায় কমনওয়েলথ মহাসচিব বলেন, নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য প্রচার প্রচারণা চালানো জরুরি। ইসি সচিব জানান, কমনওয়েলথ প্রয়োজন হলে সহযোগিতার জন্য প্রস্তুত, তবে এখনো পর্যবেক্ষক দলের সংখ্যা বা পাঠানোর সময় বিষয়ে কিছু নির্দিষ্ট হয়নি। প্রবাসী পর্যবেক্ষকরাও নির্বাচন পর্যালোচনা করে তাদের অবস্থান জানাবেন। দর্শক, অবাক করা তথ্য হলো, শার্লি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথেও বৈঠক করেছেন। শার্লি বাচুই বাংলাদেশ ছাড়ার আগে সবশেষ বৈঠক করেছেন বাংলাদেশের ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন ডিলারের সাথে 24 নভেম্বর। এর আগে তিনি বৈঠক করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে। 23 নভেম্বর তিনি নিজের ফেসবুক পোস্টে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠকের ছবি পোস্ট করেন। জানান, তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন। লেখেন, এই দলগুলো থেকে একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্বের কথা শুনেছেন, যেটি কমনওয়েলথ চার্টারে বলা আছে। দর্শক, শার্লির পোস্টে যেসব রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের ছবি দেওয়া আছে সেগুলো হলো বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টির দুটি গ্রুপ এবং এনসিপি। তবে একটি ছবিতে কোনো রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে না, সেখানে দেখা যাচ্ছে শার্লি বাচুই ল্যাপটপের সামনে বসে আছেন। কমনওয়েলথ সচিবালয়ের একাধিক সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি, অনলাইনে আওয়ামী লীগ নেতাদের সাথে 22 নভেম্বর সন্ধ্যায় বৈঠক করেছেন কমনওয়েলথ মহাসচিব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয়ের সাথে এই বৈঠক হয়। জানা গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের কথা তুলে ধরা হয়। 23 নভেম্বর জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠকে জাতীয় পার্টির এই অংশের পক্ষ থেকে পরিষ্কার কিছু বার্তা দেওয়া হয়। আনিসুল ইসলাম মাহমুদ জানান, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই। জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি। নির্বাচনের আগে মামলা প্রত্যাহার করা না হলে তারা কোনোভাবেই নির্বাচনে অংশ নেবেন না। আবার জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির অপর অংশটির সাথেও বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব। একই দিনে বিএনপির সঙ্গেও আলোচনা করেন শার্লি বাচুই। বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে আমির খসরু সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় সে প্রত্যাশাও জানানো হয়। কমনওয়েলথ মহাসচিব 23 নভেম্বর জামাত নেতাদের সঙ্গেও আলোচনা করেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ 5 নেতা অংশ নেন। পরে জামাতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আসন্ন নির্বাচনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়মুক্ত পরিবেশে হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, মানবাধিকার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন নিয়েও কথা হয়েছে। সূত্রগুলো বলছে, 23 নভেম্বর শার্লি বাচুই তার সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠকটি করেন 7টি দেশের হাই কমিশনারের সঙ্গে। দেশগুলো হলো যুক্তরাজ্য, কানাডা, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ এবং মালয়েশিয়া।
সূত্রগুলো বলছে এর মধ্যে 5টি দেশ বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ হয় সে কথা তুলে ধরেছে। হাই কমিশনারদের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, সবগুলো দল যদি আগামী নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে বাংলাদেশে স্থিতিশীলতা নাও আসতে পারে। যদি তাই হয় তাহলে এসব দেশের বিনিয়োগ নিয়ে চিন্তিত হাই কমিশনাররা। সূত্রগুলো বলছে 7টি দেশের হাই কমিশনারের সঙ্গে একত্রে বৈঠক করলেও অল্প সময়ের জন্য শার্লি প্রভাবশালী 3টি দেশের হাই কমিশনারের সাথে আলাদাভাবে কথা বলেছেন। এছাড়া শার্লি প্রধান বিচারপতি সহ আরো কয়েকটি গ্রুপের সাথে বৈঠক করেছেন। দর্শক, শার্লি যে ইনক্লুসিভ নির্বাচনের কথা অধ্যাপক ইউনূসকে বলে গেছেন সেটি আসলে কমনওয়েলথভুক্ত দেশগুলোর কথাই তিনি জানিয়ে দিয়ে গেছেন। সামনে হয়তো আরো আন্তর্জাতিক মহল থেকে একই ধরনের বার্তা আসবে।